বিশ্বের বড় বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁধ তৈরির প্রকল্পের অনুমোদন দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঘোষণার পর এবার একই নদীতে এবার বিশ্বের সবচেয়ে বড় বাঁধটি নির্মাণ করার উদ্যোগ নিয়েছে, আর তাতেই ঘুম হারাম হয়ে গেছে ভারতের প্রকল্পের চেয়ে অধিক শক্তিশালী হওয়ায় ভারতীয় রাজনীতির অভ্যন্তরে বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হতে দেখা গেছে। দেশের প্রায় 18 কোটি মানুষের একটাই দাবি উঠেছিল বাংলাদেশেও একটি ফারাক্কার মতো বাঁধ নির্মাণের। তবে এবার নতুন সরকার তা বাস্তবায়ন করতে যাচ্ছে। নতুন সরকার কি সত্যি হাতে নিয়েছে দ্বিতীয় ফারাক্কা ব্যারেজ নির্মাণের মতো একটি যুগান্তকারী উদ্যোগ? কোথায় হবে এই প্রকল্প, কবে নাগাদ বাস্তবায়ন, এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। তারেক রহমান বলেছেন, এখন পানির ন্যায্যতা রক্ষার জন্য আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘে যেতে হবে বলে মনে করেন তিনি। বাংলাদেশে উত্তরাঞ্চলে গাইবান্ধায় যে রাম মূর্তি স্থাপনের উদ্যোগ এবং মাঝপথে যে কর্মকাণ্ড থামিয়ে দেওয়া হয়েছিল, সেই রাম মূর্তির নির্মাণ কাজের মূল যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তাকে গতরাতে অ্যারেস্ট করা হয়েছে। রাম মূর্তি স্থাপন যেন বাংলাদেশে হতে না পারে সেই ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার। তার মানে শেখ হাসিনা অনেক আগেই জয় বাংলা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। যাই হোক, তারপরে হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে হ্যাঁ, শেখ হাসিনা বেঁচে আছে, সে বাংলাদেশে আসবে। শেখ হাসিনা বাংলাদেশে আসার সাথে সাথে এই যে পুলিশ প্রশাসন যত প্রোটোকল দিক, এই আইনি প্রক্রিয়ার অপেক্ষা বাংলাদেশের জনগণ করবে না। একবারে চামড়া ছিলে ওই যে পোল্ট্রি মুরগি দেখছেন না, পোল্ট্রি মুরগির মতো করে ফেলবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমি বলছি, আপনি অনতিবিলম্বে আম তারেককে ফাঁসি দেন। আম তারেকের ফাঁসি খুব অল্প সময়ের ভিতরে আপনাকে দিতে হবে, কারণ আম তারেককে আওয়ামী লীগ প্রায় 3,43,00,000 টাকা দিয়ে কিনে নিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বহুদিন ধরেই দেশের প্রায় 18 কোটি মানুষের একটাই দাবি উঠেছিল বাংলাদেশেও একটি ফারাক্কার মতো বাঁধ নির্মাণের। যেন গঙ্গা হয়ে পদ্মায় প্রবাহিত পানির নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেও থাকে, যেন ভারত একতরফা দাদাগিরি দেখাতে না পারে। কিন্তু নানা কূটনৈতিক চাপ, ভারতপ্রীতি আর রাজনৈতিক সংকোচের কারণে এতদিন সেই সাহস দেখাতে পারেনি কোনো সরকার। তবে এবার নতুন সরকার তা বাস্তবায়ন করতে যাচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞকে সরকারের পক্ষ থেকে একটি মাস্টারমাইন্ড প্রকল্প হিসেবে অভিহিত করা হচ্ছে। তবে এবার কি বদলে যাচ্ছে সেই চিত্র? নতুন সরকার কি সত্যি হাতে নিয়েছে দ্বিতীয় ফারাক্কা ব্যারেজ নির্মাণের মতো একটি যুগান্তকারী উদ্যোগ? কোথায় হবে এই প্রকল্প, কবে নাগাদ বাস্তবায়ন, এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি পদ্ধতিতে পদ্মা নদীতে বিশাল এক ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 34,497,25,00,000 টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও পরিবেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে। সংসদে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের 19 জেলার 120টি উপজেলা সরাসরি উপকৃত হবে। এছাড়া সমীক্ষা অনুযায়ী আরও 5টি জেলা পরোক্ষভাবে এর সুবিধা লাভ করবে। এই বিশাল কর্মযজ্ঞকে সরকারের পক্ষ থেকে একটি মাস্টারমাইন্ড প্রকল্প হিসেবে অভিহিত করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন জীবিকা, কৃষি ও মৎস্য সম্পদের সুরক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এই ব্যারেজ হবে অন্যতম প্রধান ভিত্তি। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 34,497,25,00,000 টাকা। বাস্তবায়নকাল 2026 থেকে 2033। এক দূরদর্শী উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রায় 33,500 কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীতে নির্মাণ করা হবে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার এই প্রকল্প। বিশাল এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে লাভবান হবে দেশের কোটি কোটি মানুষ। গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায়। আর প্রতি বছর দেশের অর্থনীতিতে যুক্ত হবে প্রায় 8,000 কোটি টাকার অর্থনৈতিক সুবিধা। এই বুধবারই চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে তোলা হতে পারে প্রকল্পটি। দর্শক, ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1961-62 সালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ 1 দশক পর
1975 সালে এটি চূড়ান্তভাবে চালু করা হয়। এই বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে উজানে মাত্র 16 থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। ফারাক্কা বাঁধ যখন নির্মাণ করা হয় তখন হয়তো অনেকেই আন্দাজ করতে পারেননি এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু প্রবাদ আছে না, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাংলাদেশের সেই ঐতিহাসিক দুঃখ ঘোচাতেই এবার এক বিশাল মহা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বর্তমান সরকার, যার নাম পদ্মা ব্যারেজ প্রকল্প। ভাবছেন এটা একদম নতুন কোনো ভাবনা? মোটেও না। এর আগে 2002 সালে তৎকালীন বিএনপি সরকার এটি নিয়ে জোরে সোরে তোড়জোড় শুরু করেছিল, কিন্তু নানা রাজনৈতিক টানাপোড়েন আর অর্থায়নের অভাবে ফাইলবন্দি থেকে যায় সেই স্বপ্ন। অবশেষে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা, সম্ভাব্যতা যাচাই আর আধুনিক নকশা প্রণয়নের সব চড়াই উতরাই পার হয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে এই মেগা প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা নদীর উপর নির্মাণ করা হবে 2.1 কিলোমিটার দীর্ঘ এই মূল ব্যারেজ বা বাঁধ। এটি কোনো সাধারণ বাঁধ নয়, এটি হবে আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নিদর্শন। এতে থাকবে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার স্লুইস আর মাছের অবাধ যাতায়াতের জন্য 2টি ফিশ পাস। এই বিশাল ব্যারেজের মূল জাদুটা লুকিয়ে আছে এর পানি ধারণ ক্ষমতায়। অতিরিক্ত কোনো জমি অধিগ্রহণ ছাড়াই নদীর বুকেই তৈরি হবে 165 কিলোমিটার দীর্ঘ এক বিশাল প্রাকৃতিক জলাধার, যা প্রায় 290 কোটি ঘনমিটার পানি ধরে রাখতে পারবে। বর্ষাকালের উদ্বৃত্ত পানি এখানে জমিয়ে রাখা হবে, আর যখন জানুয়ারি থেকে মে মাসের শুষ্ক মৌসুমে চারপাশ শুকিয়ে কাঠ হয়ে যাবে, তখন এই জমানো পানি নিয়ন্ত্রিত উপায়ে ছেড়ে দেওয়া হবে। এই মিষ্টি পানির ছোঁয়ায় পুনরুজ্জীবিত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরণাপন্ন 5টি নদী: হিসনা মাথাভাঙা, গড়াই মধুমতি, চন্দনা বারাসিয়া, বড়াল ও ইছামতি। শুধু তাই নয়, গোদাগাড়ি পাম্প হাউস, জিকে সেচ প্রকল্প আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলো শুষ্ক মৌসুমেও পাবে তাদের প্রয়োজনীয় পানির শতভাগ নিশ্চয়তা। এই মেগা প্রকল্পের উপকারভোগী হবে দেশের মোট ভৌগোলিক এলাকার প্রায় 37%। 4টি বিভাগের 26টি জেলার 163টি উপজেলা এর আওতাভুক্ত হলেও প্রথম পর্যায়ে সরাসরি উপকৃত হবে 19টি জেলার 120টি উপজেলার মানুষ। বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় 28,80,000 হেক্টর চাষযোগ্য জমিতে সারা বছর সেচের পানির আর কোনো অভাব থাকবে না। আর মাঠে পানি থাকলে সোনা ফলে, সে তো আমরা সবাই জানি। হিসাব কষে দেখা গেছে এই প্রকল্পের ফলে প্রতি বছর ধানের উৎপাদন বাড়বে প্রায় 24 লাখ টন, আর নদীনালা পুনরুজ্জীবিত হওয়ায় মাছের উৎপাদন বাড়বে 2.34 লাখ টন। সব মিলিয়ে দেশের জিডিপিতে সরাসরি 0.45% প্রবৃদ্ধি যোগ হবে। তবে চমকের গল্প এখানেই শেষ নয়। এই ব্যারেজটি শুধু পানি ধরে রাখবে না, এটি একটি বহুমুখী মেগা স্ট্রাকচার হিসেবে কাজ করবে। ব্যারেজের উপরের ডেক বা করিডোরকে ব্যবহার করা হবে সড়ক যোগাযোগ, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস পাইপলাইন স্থাপনের পথ হিসেবে। আর পানির এই তীব্র স্রোতকে কাজে লাগিয়ে তৈরি করা হবে 2টি জলবিদ্যুৎ কেন্দ্র, যা থেকে জাতীয় গ্রিডে যোগ হবে 113 মেগাওয়াট সম্পূর্ণ পরিবেশ বান্ধব বিদ্যুৎ। এমনকি ভবিষ্যতে নদীর 2 তীরে সৌরবিদ্যুৎ প্যানেল বসিয়ে আরও কয়েকশো মেগাওয়াট গ্রিন এনার্জি উৎপাদনের স্বপ্নও দেখছেন বিশেষজ্ঞরা। একই সাথে ভূমি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নদীর পাড়ে গড়ে উঠবে 7টি আধুনিক স্যাটেলাইট শহর এবং প্রায় 1.5 লাখ পরিবারের জন্য নাগরিক সুবিধা সম্পন্ন গ্রামীণ টাউনশিপ। প্রকল্প নির্মাণকালীন সময়ে প্রায় 47,000 মানুষের কর্মসংস্থান হবে, আর দীর্ঘমেয়াদে সরাসরি ও পরোক্ষভাবে সৃষ্টি হবে 9,27,000 স্থায়ী কর্মসংস্থান। আর সবচেয়ে বড় স্বস্তি আসবে আমাদের পরিবেশের উপর। মিষ্টি পানির প্রবাহ বৃদ্ধির ফলে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের নোনা পানির অনুপ্রবেশ দূর হবে, ফলে চিরতরে প্রাণে বেঁচে যাবে আমাদের প্রাকৃতিক ফুসফুস সুন্দরবন। এত সব আশার বাণী শোনার পর মনে প্রশ্ন জাগতেই পারে, এই বিশাল কর্মযজ্ঞের খরচ কত? হ্যাঁ, এই মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রথম পর্যায়ে খরচ ধরা হয়েছে 33,474 কোটি 45 লাখ টাকা। আর পুরো প্রকল্প শেষ করতে মোট প্রাক্কলিত ব্যয় হতে পারে 50,443 কোটি টাকা, যা সম্পূর্ণ সরকারি তহবিল থেকে মেটানো হবে। বিশ্ব অর্থনৈতিক চাপের এই সময়ে এত বড় অঙ্কের টাকা খরচ করা নিয়ে কিছুটা সংশয় তৈরি হলেও বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি সাধারণ অবকাঠামো নয়, এটি বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তার দীর্ঘমেয়াদী কৌশলগত সমাধান। কারণ এখান থেকে প্রতি বছর সামাজিক ও অর্থনৈতিক সুবিধা বাবদ দেশ ফেরত পাবে প্রায় 8,000 কোটি টাকা। 2026 থেকে 2033 সালের মধ্যে এই স্বপ্নের শতভাগ বাস্তবায়ন দেখতে চায় সরকার। শত প্রতিকূলতার মাঝেও পদ্মা ব্যারেজ এখন আর কেবল কাগজের নকশা নয়, এটি কোটি মানুষের ভাগ্য বদলানোর এবং ফারাক্কার দুঃখ ঘুচিয়ে বাংলাদেশকে জলবায়ু ও অর্থনৈতিকভাবে ঝুঁকিমুক্ত করার এক অদম্য প্রত্যয়। আমরা কিন্তু রেডি আছি, যে কোনো সময় বাংলাদেশে ঢুকবো, সেটাও কিন্তু বলতে পারে নাই। তার মানে শেখ হাসিনা অনেক আগেই জয় বাংলা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। যাই হোক, তারপরে হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে হ্যাঁ, শেখ হাসিনা বাইসা আছে, সে বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসলে কি কি ঘটবে সেইটা আমি করছি, ওরা স্বপ্নে যেগুলো দেখছে সেগুলো কি হবে সেটাও একবারে চালচালে বুঝে যাবেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার সাথে সাথে
এই যে পুলিশ প্রশাসন যত প্রোটোকল দিক, যত এই মব রক্ষা করার চেষ্টা করুক যে তাকে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার বিচার করা হবে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে, শেখ হাসিনাকে কারাগারে রাখা হবে, এই আইনি প্রক্রিয়ার অপেক্ষা বাংলাদেশের জনগণ করবে না। একবারে চামড়া ছিলে ওই যে পোল্ট্রি মুরগি দেখছেন না, পোল্ট্রি মুরগির মতো করে ফেলবে। লিখে রাখেন, একবার লিখে রাখেন, বাংলাদেশের জনগণই এটা করে ফেলবে। তার একটা উদাহরণ দেখি, এই যে জুলাই সিডিআই লেখা নিয়ে আওয়ামী লীগের বড় বড় নারকেলওয়ালিরা সোশ্যাল মিডিয়ায় এসে জুলাই সিডিআই লেখা শুরু করলো না। নারকেলওয়ালি কেন বলতেছি সেটা আপনাদের পরে বলতেছি। এই জুলাই সিডিআই বলার সাথে সাথে বিএনপির ছাত্র দলের আবিদ, যুব দলের ওই রাকিব, তারা কি বলছে দেখেন নাই? তার মানে জুলাইকে কটাক্ষ করাই বিএনপি সহ্য করে নাই, বিএনপির লোকজন সহ্য করে নাই, এনসিপি করে নাই, জামাত করে নাই। আর সেই জুলাই যারা গণহত্যা চালাইছে আর গণহত্যার যাই মাদার অফ ম্যাপিয়া শেখ হাসিনা, তাই বাংলাদেশে আসবে, এরা চুপ হয়ে থাকবে? শেখ হাসিনার পক্ষে ছিল পুলিশ প্রশাসন, র্যাব, আনসার, বিজিবি, সিআইডি, গোয়েন্দা সংস্থা, ভারতের সবাই ছিল। তখনই শেখ হাসিনাকে কেউ রক্ষা করতে পারে নাই, শেখ হাসিনা পালাই যেতে বাধ্য হয়েছে। আরে এখন তো পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা তো দূরের কথা, তারা মানে একবার তো চুপ করে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। যদিও আওয়ামী লীগের পক্ষে যদি কাজ করে, শেখ হাসিনার পাঁচাটার পক্ষে যদি কাজ করে, তারপরে চুপ করে থাকা ছাড়া কোনো কিছু করতে পারবে না। সেই জায়গায় শেখ হাসিনাকে তারা রক্ষা করতে পারবে? ধরে নিলাম যে আওয়ামী লীগের সব পুলিশ এখনো আছে, পারবে না। বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ জনগণ, রিক্সা চালক, ভ্যান চালক সবাই যায় শেখ হাসিনার দৈরে ওই যে পোল্ট্রি মুরগি যেভাবে করে আর কি ধলাই করে, সেভাবে ধলাই করবে। আটকানোর কেউ থাকবে না। আর শেখ হাসিনাকে রক্ষা করতে যাবে ওই যে জয় বাংলা স্লোগান দেওয়া, ঝটিকা মিছিল করা যে 2-4 জন আছে, তারাও যদি যায়, তাদেরও একবারে পোস্টার দেশে বাঁশ দিয়ে খাড়া করে রাখবে। জুলাই আগস্টে দেখছিলেন না, অনেককে ঝুলাই রাখছিল, ঠিক এইরকম করে ঝুলাই রাখবে। তাই সাবধান হয়ে যান, স্বপ্ন দেখেন না, হাসিনা আসবে না এতটুকু নিশ্চিত থাকেন। এখন এই যে এক হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আপনাদেরকে বলি। জুলাই নিয়ে যখন যে কথা বলছে, তারে সাধারণ জনগণ থেকে শুরু করে এই যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, বেশিরভাগই তাদেরকে বাঁশ দিছে। এই যে বুইরা নারকেলওয়ালি একটা আছে না, বুইরা নারকেলওয়ালি, মানে প্রথম যাই জুলাই সিডিআই লিখছে, দেখছেন তারে কিভাবে ধরছে? যুব দলের সভাপতি একবারে ডিরেক্ট বাঁশ দিয়ে দিছে নিজের দলের এমপি নীলুফার চৌধুরী মুনিকে। জুলাই নিয়ে কটাক্ষ করার জন্য নিজের দলের এমপিকে ছাড় দেয় নাই। আবার এই জুলাইকে সিডিআই বলার কারণে ছাত্র দলের আবিদ ডিরেক্ট বলছে একবারে কিন্তু ছিঁড়া ফেলা দিবে, বোঝেন নাই? আবার ওই যে রাজশাহী ইউনিভার্সিটির আম্মার, সে আবার কিন্তু ঘোষণা দিয়ে দিছে। এনসিপির পক্ষ থেকেও কিন্তু বলছে, জামাতও কিন্তু নীরবে ঠিক দেওয়া মানে শুরু করছে, বোঝেন নাই? অর্থাৎ জুলাইকে নিয়ে যারা কটাক্ষ করতেছে তাদেরকেই ছাড় দিচ্ছে না। আর জুলাই যারা গণহত্যা চালাইছে, তার আবার মাস্টার মাইন্ড, মানে মাস্টার অফ মাথা, সে যখন আসবে তাকে ছাড় দেওয়া কথা বলবে, তাকে ছাইড়ে দিবে, বলবে আসেন আইনের দ্বারস্থ হন, আপনি জামিন লন, আইনি প্রক্রিয়ায় আপনার বিচার হবে, আপনি যদি নিরপরাধ হন আপনি ছাড়া পাবেন। এইগুলো মৌখিক কথা, মৌখিকভাবেই থেকে যাবে। ওই যে রুমিন ফারনা বলছে না যে তার দেশে আসতে কোনো আইনি বাধা নাই, আইনি প্রক্রিয়া সে জামিন চাইতে পারে। আপনি জামিন চাওয়া পর্যন্ত তো আদালতে যাওয়া লাগবে শেখ হাসিনার, নাকি যাওয়া লাগবে না? কোন দিক দিয়ে আসবে? ধরেন হচ্ছে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে তিনি নামলেন, ল্যান্ড করলেন, মাননীয় সাবেক অতীতের স্বৈরাচারী প্রধানমন্ত্রী নামলেন এয়ারপোর্টে, সেখান থেকে গুটি গুটি পায়ে উঠলেন এসে বুলেট প্রুফ গাড়িতে, সেখান থেকে আবার এসএসএফ প্রোটোকল, পুলিশ প্রোটোকল, এসবি, সিআইডি প্রোটোকল দিয়ে তাকে ফুলের মালা দিয়ে আস্তে 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 বরণ করে নিয়ে আসা কোথায় নিয়ে যাবে? কোন জায়গায়? ধানমন্ডি 32-এ না কোথায়? যমুনায় না কোন ইয়াতে নিয়ে যাবেন? 5 স্টার হোটেলে নিয়ে যাবেন? বলেন, আপনারাই বলেন, আওয়ামী লীগের যারা আছেন তারাই বলেন, কোথায় নিয়ে যাবে? জেলখানায় নিয়ে যাবে, তাই তো? মানে আইন অনুযায়ী, যেহেতু তার আবার ফাঁসির রায় হয়েছে, আইন অনুযায়ী তো জেলখানায় নিয়ে যাবে। আবার অনেকে বলতেছেন গোপালগঞ্জে তার নিজ এলাকায় নিজ বাসা জেলখানা ঘোষণা দিয়ে সেখানে রাখবে। ভাই সেই জায়গা পর্যন্ত তো যাওয়া লাগবে। ধরেন বিএনপি প্রচুর উদার। তারেক রহমান বলল যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে শেখ হাসিনার আইনি প্রক্রিয়ায় বিচার হবে, কোনো মব প্রক্রিয়ায় না। ধরেন তারেক রহমান ঘোষণা দিল, পুলিশ প্রশাসনকে নির্দেশ দিল, বাংলাদেশের যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাইকে নির্দেশ দিল যে সর্বোচ্চ প্রোটোকল এবং প্রোটেকশন দিয়ে শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় নিয়ে যেতে যা করার দরকার আপনারা করবেন। ধরেন তারেক রহমান এই ঘোষণা দিল, তারপরেও কি
এয়ারপোর্ট থেকে শেখ হাসিনা বেরোতে পারবে আপনাদের মনে হয়? যদি ঘোষণা দিয়ে আসে যে অমুক তারিখে আসতেছি, অমুক তারিখে নামবো, এই যে কিছু কিছু বাঙ্গু সুশীল আছে, তারা মানে একটু সোশ্যাল মিডিয়ায় এই যে কন্টেন্ট তৈরি করে বক্তব্য দেওয়ার চেষ্টা করে, যে পরিস্থিতি কি সামাল দেওয়া সম্ভব হবে? আসলে সম্ভব হবে না। এবং শেখ হাসিনার হয়তো কোনো টুকরা আপনারা খুঁজে পাইতে পারেন, নাও পাইতে পারেন। আমি এটা ভবিষ্যৎবাণী করলাম, বাকিটা আল্লাহ জানে। নিশ্চিত জেনে রাখেন, এটা নিশ্চিত জেনে রাখেন, সাধারণ জনগণ মানে তার কোনো খোঁজ খবরই রাখবে না, এটা নিশ্চিত রাখেন। এয়ারপোর্ট থেকে সে বেরোতে পারবে না। সে যদি কোনো গাড়িতে পুলিশ প্রোটেকশন দিয়ে বের করার চেষ্টা করে তাকে ওখান থেকে, দেখবেন পারবে না, একবারে নিশ্চিত থাকেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমি বলছি, আপনি অনতিবিলম্বে আম তারেককে ফাঁসি দেন। আম তারেকের ফাঁসি খুব অল্প সময়ের ভিতরে আপনাকে দিতে হবে। যদি আম তারেকের ফাঁসি দিতে পারেন তাহলে আপনি ক্ষমতায় থাকবেন। কারণ আম তারেককে আওয়ামী লীগ প্রায় 3,43,00,000 টাকা দিয়ে কিনে নিয়েছে। তাই আপনি জনতার নেতা, বাংলার নেতা, আপনি আমার নেতা, বিশ্ববাসীর নেতা, বাংলার হিরো। তাই আপনাকে আমি বলি, আম তারেককে যত দ্রুত আপনি ফাঁসি দিবেন তত আপনার মেয়াদ বাড়বে, আপনি থাকতে পারবেন, বাঙালি জাতি আপনাকে আর বলবে না। কারণ তারেক রহমান সেই লোক, যেই লোক আমার কাছ থেকে কয়েকদিন টাকা ধার করে নিয়ে চলছে। যখন খাইতে পারে না, ভাত খাইতে পারে না, গুলিস্তানে শুয়ে আসছিল, গুলাবশাহ মাজার, গুলিস্তানের গুলাবশাহ মাজারে সে শুয়ে থাকতো, আম বিক্রি হতো না। আমি আমের পুঁজি দিছি তারেক রহমানকে, আমার পুঁজি দিয়ে আমার ব্যবসা করে সে আমার বিরুদ্ধেই, সে আমার দলের বিরুদ্ধে, আমার ইসলামী দলের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, বিভিন্ন দলের বিরুদ্ধে সে আপনার হুঙ্কার দেয়। অথচ সেই বেয়াদবটা ভাত খাইতে পারতো না, আমি তাকে খাওয়াইছি, আমি তাকে পড়াইছি, তার শার্ট ছিঁড়া ছিল, তার প্যান্ট ছিঁড়া ছিল, আমি তাকে কাপড় চোপড় দিছি। অতএব সে কত বড় বেয়াদব দেখেন, মানুষের উপকার স্বীকার করে না। সে আমার কাছে কসম খাইলো, কয়েকবার পায়ে ধরলো, সে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না, উলামায়ে বিরুদ্ধে কোনো কথা, উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলবে না, বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে কোনো ষড়যন্ত্র করবে না। 10 বার আমার পায়ে ধরেছে, আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে। তারেক রহমানকে আমরা মেরে ফেলতে চেয়েছিলাম, সে ইসলামের বিরুদ্ধে একটা লেখা ফেসবুকে ছেড়েছিল। সেই তারেককে কে বা কারা ইন্ধন দিচ্ছে আমরা সব জানি। বাংলার মুসলমান যেদিন তোকে ঠাড়া করবে, বাংলার মুসলমান যেদিন তোকে, বাংলার তৌহিদি জনতা, ইনকেলাবের শক্তিগুলা, এনসিবির বাইরা, সামাজ শিবির যখন যেদিন তোকে ধরবে, তুই তো জানোস জনগণ ধরলে ছাড়ে না, বাঘে ধরলে ছাড়ে। জনগণ যদি ধরে তাইলে ছাড়ে না, বাঘে ধরলে ছাড়ে। তোর আম্মা শেখ হাসিনাকে দেখছ, জনগণ ছাড়ছে, গণভবনে দাওয়া দিছে, 45 মিনিটের ভিতরে পলাইতে হয়েছে। তোকেও পলাতে হবে, তোকেও বাংলা ছেড়ে ভারত চলে যেতে হবে। তুই ভারতের দালাল, তোর কত টাকা তুই যে ভারত থেকে আনছিস, তুই আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, বাহার উদ্দিনের কাছ থেকে, তারপরে ইসমাইল চৌধুরী সম্রাটের কাছ থেকে, আওয়ামী লীগের আরও অনেক নাম বলতে পারবো, শীর্ষ নেতাদের কাছ থেকে তুই টাকা নিছিস। নিয়া তুই জুলাইয়ের পক্ষে ছিলে, আবার আওয়ামী লীগের পক্ষে চলে আসতো। ঢাকা সিটির মেয়র হবি বা না, ঢাকা সিটি কর্পোরেশনের সেই খাম্বা আছে না, পিলার, সেই পিলারের সাথে তোরে বান্ধি, সকাল বিকাল রাত্রে 3 বার রুটিন করে তোকে পিটানো হবে, কুত্তার মতো পিটানো হবে তোকে। তোকে সাবধান করে দেই, খবরদার, বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। বাংলাদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে যদি আর একটি কথা বলিস, এই মুহূর্তে আমি গুলিস্তান চলে আসবো। তোকে দরে টেনে হেসড়ে এনে গুলিস্তান গুলাবশাহ মাজারের সামনে তোকে জনগণকে সঙ্গে নিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে কুত্তার মতো তোকে মারবো। সাবধান হয়ে যা তারেক, আম তারেক। আমি কিন্তু সবাইকে ধরি না, তোকে যদি ধরবি, তোকে যদি যেদিন ধরবো তোর সেদিন মনে করবে তোর হায়াত শেষ। অতএব তোর সংসার আছে, তোর ফ্যামিলি আছে, ফ্যামিলির দিকে চিন্তা কর, সংসারের দিকে চিন্তা কর, 5 বেলা নামাজ পড়, আল্লাহর কাছে কাঁদাকাটি কর, তওবা কর, এবং ইসলামের উপরে তুই চলে আয়। তুই ইসলামের উপরে তুই নাম দিস, তোর নাম তারেক, মুসলমানের নাম দিস, মুসলমানের নাম দিয়ে কাফির বেঈমানের মতো তোর ব্যবহার, কুত্তার মতো তোর ব্যবহার ঠিক কর। সময় আছে এখনো, ভালো হয়ে যা। ভালো হইতে শনি মঙ্গলবার লাগে না বেয়াদব। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।